মেন ডিসকাশনটা হবে। আচ্ছা, রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলার কথা ছিল। হ্যাঁ, রিকার্সিভ ফাংশন নিয়ে কথা বলার কথা ছিল, বাট সেটা বলবো পরে। আহ, আগে আমরা একটা টপিক শেষ করে ফেলি। সেই টপিকটা হচ্ছে স্ট্রিং নিয়ে এবং নাম্বার নিয়ে। রিকার্সিভ ফাংশন, এই ব্যাপারটা একটু মাথায় রাখেন যে এটা নিয়ে যে কোনো সময় কিন্তু বলবো। এটা হতে পারে ক্লাসের, মানে অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আগেও বলতে পারি, প্রিপারেশন স্বরূপ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রিপারেশন স্বরূপ। সো অত টেনশন করার কিছু নাই, এটা কখনো না কখনো বলবোই। আর এখন হচ্ছে জাস্ট আমরা স্ট্রিং নিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি, স্ট্রিং এবং নাম্বার নিয়ে ডিসকাশন। ওকে, তো আমি একটা স্লাইড ওপেন করে নিচ্ছি। ওকে, আমি স্লাইডটা শেয়ার করছি আপনাদের সাথে। যদিও এখানটায় ক্লাস 7 লেখা আছে, কিন্তু এটা আসলে ক্লাস 7 ছিল ব্যাচ 1 এর জন্য। আপনাদের জন্য কিন্তু এটা ক্লাস 7 না, আপনাদের জন্য এটা হচ্ছে ক্লাস 10। তো 10ম নম্বর ক্লাসে আপনারা যে জিনিসটা শিখবেন সেটা হচ্ছে স্ট্রিং এবং নাম্বার। তো স্ট্রিং কিন্তু আপনারা অলরেডি জানেন। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? ওকে, ভেরি নাইস। তো স্ট্রিং কিন্তু অলরেডি আপনারা জানেন যে দুটো সিঙ্গেল কোড অথবা, আচ্ছা, বাইরে থেকে যথেষ্ট পরিমাণ সাউন্ড আসছে, আমি একটু সাউন্ডটা অফ করার ব্যবস্থা করি আগে। নাহলে বাইরের সাউন্ডের জন্য ক্লাস নেওয়া পসিবল হবে না। ওকে, সাউন্ড কমিয়ে দিলাম, বাইরের সাউন্ড। এখন ঠিকভাবে ক্লাস নেওয়া সম্ভব হবে। আহ, আপনি আর আমি মনে হয় সেম, মানে বুঝি নাই। সেম এরিয়াতে? আচ্ছা, হতে পারে। সাবিন আহমেদ, আমি আর আপনি সেম এরিয়াতে হতেই পারে, ব্যাপার না। সো কেন, আপনিও কি একই সাউন্ড শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করি। একটু খেয়াল করুন, স্ট্রিং বলতে এতদিন ধরে কিন্তু আপনারা স্ট্রিং দেখে আসছেন যে আহ, এখানটায় দুটো স্ট্রিং কিন্তু, একটু খেয়াল করুন এখানটায় কিন্তু একটু ভুল লেখা হয়েছে। সেটা হচ্ছে এখানটায় একটা ডবল কোড হবে, এখানটায় ডবল কোড হবে। প্রথমটা সিঙ্গেল কোড, পরেরটা ডবল কোড, তারপর একটা ত্রিফল ডবল কোড। তো কোনটা আসলে কি? স্ট্রিং লিখতে গেলে আপনি সিঙ্গেল কোড দিলেও হবে, তারপর ডবল কোড দিলে হবে, অথবা তিনটা সিঙ্গেল কোড, তিনটা ডবল কোড দিয়েও কিন্তু স্ট্রিং লেখা যায়। তো প্রথম দুটো একটু খেয়াল করুন। এখানটায় আমি একটু মিস্টেক করে ফেলেছি, সেটা হচ্ছে দুটোতেই সিঙ্গেল কোড দিয়ে ফেলেছি। আসলে দুটোতে সিঙ্গেল কোড হবে না, প্রথমটাতে সিঙ্গেল কোড হবে, দ্বিতীয়টাতে ডবল কোড হবে। তো এখন অলরেডি কিন্তু আপনারা জানেন যে সিঙ্গেল কোড বা ডবল কোডের মধ্যে লিখলে সেটা হবে স্ট্রিং। এটা নিয়ে আবার নতুন করে বলার কিছু নাই। তো আমি একটু জাস্ট একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ব্যাচ 3 ক্লাস 10।
আজকের ক্লাসটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়, সো এবং ইম্পর্টেন্ট, একটু মন দেওয়ার চেষ্টা করুন সবাই। ক্লাসে অ্যাটেন্টিভ থাকবেন আজকের ক্লাসটাতে। ওকে, তো আমার এখানটায় কয়টা ভেরিয়েবল ছিল? তিনটা ভেরিয়েবল। তিনটা ভেরিয়েবল কি কি? এই যে str1, str2, str3, এগুলো হচ্ছে আমার তিনটা ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলগুলো আমি একটু দেখাই। এখানটায় এটা সিঙ্গেল কোড হবে না, এটা ডবল কোড হবে। তো সেভ করলাম, সেভ করে আমি এবার রান করছি, একটু খেয়াল করুন। ওকে, তো এইখানটায় আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন কেন আমরা তিনটা লাইন দিয়ে লিখবো, তিনটা ডট দিয়ে লিখবো। তিনটা ডট দিয়ে লেখার কারণে এই যে আমি এইখানটায় যেভাবে করে স্ট্রিংটাকে সাজিয়েছি, ট্রিপল সিঙ্গেল কোট, হ্যাঁ ট্রিপল সিঙ্গেল কোট দিলেও হবে, ট্রিপল ডবল কোট না দিয়ে আপনি ট্রিপল সিঙ্গেল কোট দিলেও কিন্তু কাজ করবে। তো এই যে এটা কিন্তু হুবহু লেখাটা হুবহু আসবে, যেমন আপনি চাইলে এখানটায় এভাবে করে আমি স্পেস ইউজ করলাম না, ঠিক কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি যদি এটাকে রান করি, এটা কিন্তু ঠিক একইভাবে আমাকে আউটপুটটা দিচ্ছে। এখানটায় যেই ইনপুটটা আমি দিলাম ঠিক একইভাবে, হ্যাঁ মাল্টি লাইন স্ট্রিংও বলতে পারেন আপনি সেটাকে। মাল্টি লাইন হইলেও আসলে এটাকে এইভাবে করা হয়। এটাও কিন্তু মাল্টি লাইন আপনি লিখতে পারবেন, কিন্তু মাল্টি লাইনে লিখলে সেটা কিন্তু মাল্টি লাইনে আপনাকে রিপ্রেজেন্ট করবে না এইখানটায়। সো এই ধরনের বেশ কিছু একটু ঝামেলা আছে। এরপর আপনার কখনো মনে হলো যে আপনি তো ইয়ে দিয়ে মানে এটাকে আমি কমেন্ট আউট করে রাখছি। এবার খেয়াল করুন, আমরা যখন স্ট্রিং লিখি সেই স্ট্রিং এর মধ্যে কখনো সিঙ্গেল কোট দিয়ে রাখি, কখনো ডবল কোট দিয়ে রাখি। তো এমন হলো যে আমাকে এখানটা লিখতে হবে দিস ইজ সালমানস পেন। এই যে এই কথাটা লিখলাম, দিস ইজ সালমানস পেন। তো এইখানটায় আমি এটা ইয়ে ইউজ করলাম যে অ্যাপোস্ট্রফি বলে মানে না, এটা আপনি কিভাবে ইউজ করবেন? তো মনে করেন আপনার এইখানটা ইউজ করতে হবে একটা সিঙ্গেল, হ্যাঁ আহ, এইখানটাও সিঙ্গেল ইউজ করলেন, এটাই কাজ করবে স্ট্রিং এর জন্য? করবে না। তো এটা আসলে কি করে? আহ, আচ্ছা, ওকে, আপনি আব্দুল হামিদ
স্ল্যাশ ইউজ করবেন, ব্যাক স্ল্যাশ, হ্যাঁ। ধরেন এক্স এর মধ্যে নিলাম এটা, এক্স এর মধ্যে নিয়ে এখন যদি আমি এক্সটাকে প্রিন্ট করতে যাই, প্রিন্ট এক্স, সে কি আমাকে সঠিক রেজাল্ট দিতে পারবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, সে কিন্তু একটা এরর দেখাচ্ছে। কেন এররটা দেখাচ্ছে? এই যে প্রথম অংশটা, সে কি করে, একটা সিঙ্গেল কোড পাওয়ার পরে মানে আরেকটার জন্য অপেক্ষা করে। যখনই একটা পেয়ে গেছে পুরোটাকে একটা স্ট্রিং বানাই ফেলছে। তো পুরোটা যখন একটা স্ট্রিং হয়ে গেছে, পরেরটা তো মিনিংলেস, এখানটা আরেকটা বাড়তি স্ট্রিং কেন আসবে? তো এই কারণে একটা এরর দিচ্ছে এখানটায়। এটা আমরা কিভাবে লিখবো? এটা লিখতে গেলে আমরা দুটো ওয়ে ব্যবহার করতে পারি। এক, বাইরে ডবল কোড, বাইরে যদি আমরা ডবল কোড ইউজ করি, তাহলে ভিতরে কিন্তু এভাবে করে এটা ইউজ করতে হবে। এবার দেখুন এটা কাজ করছে, ঠিক আছে। কিন্তু ধরেন আপনার এমন প্রয়োজন হলো কখনো ভিতরে ডবল কোড, বাইরেও ডবল কোড, তখন আপনি কি করবেন? বা ভিতরে বাইরে এট এ টাইম আপনাকে ইউজ করতে হচ্ছে র্যান্ডমলি, তখন কি করবেন? তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে স্কেপ ক্যারেক্টার বলে এটাকে, ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ দিলে যেটা করবে সেটা হচ্ছে এটাকে আর স্ট্রিং এর যে মানে ফরম্যাট, সেই ফরম্যাটের সাথে গণ্য করবে না, এটাকে সে একটা স্ট্রিং হিসেবে নিয়ে নেবে। মানে স্ট্রিং লেখার জন্য আমরা যে কোটেশন ব্যবহার করি, সেটাকে এই কোটেশনের মধ্যে কোটেশন হিসেবে বিবেচনা করবে না, সেটাকে এখন সে স্কিপ করে গিয়ে নর্মাল একটা স্ট্রিং হিসেবে সে বিবেচনা করবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এভাবেও কিন্তু লেখা যায়। ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ। এবার আসুন আমরা পরবর্তীতে কি শিখতে যাচ্ছি একটু দেখি। সেটা হচ্ছে স্ট্রিং এর অপারেশন, ভেরি ইম্পর্টেন্ট। তো স্ট্রিং এর অপারেশন আবার কি? স্ট্রিং এর অপারেশন ম্যাথমেটিক্সে যেরকম অপারেশন হয়, স্ট্রিং এরও ঠিক একই রকম করে অপারেশন হয়। এটা কিন্তু আবার অপারেশনের রুগীর অপারেশন না। সো ওই ধরনের অপারেশন ভেবে ভুল করলে হবে না কিন্তু। এখানটায় স্ট্রিং এর অপারেশন বলতে আসলে বিভিন্ন ধরনের কাজ বোঝাতে পারে স্ট্রিং এর অপারেশন। যেমন দুটো স্ট্রিং একসাথে করা, ঠিক আছে। হ্যালো আছে, হ্যালো ওয়ার্ল্ডটা একসাথে করবে, এটাও কিন্তু একদম স্ট্রিং এর অপারেশন। তারপর একটা স্ট্রিংকে আপনি চাইলে স্লাইস করবেন, বা অনেকগুলো ছোট 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 ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো মিলিয়ে একটা সেন্টেন্স বানাবেন, এগুলোই হচ্ছে স্ট্রিং এর অপারেশন, বুঝছেন? তো প্রথম অপারেশনটা হচ্ছে আমাদের কিভাবে দুটো স্ট্রিং অ্যাড করবে। ওকে, তো নর্মালি আমরা দুটো স্ট্রিং অ্যাড করার জন্য কি কি করি? এখনো পর্যন্ত কিছু করেছি? করিনি কিন্তু। আহ, আচ্ছা, দুটো নাম্বার অ্যাড করার জন্য আমরা কি করি? মাঝখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিই, ঠিক না? ওকে, ভেরি নাইস। মাঝখানে একটা প্লাস সাইন দিয়ে দেয়, এরপর আমাদের দুটো সংখ্যা যোগ হয়ে যায়। যেমন আমরা লিখলাম এক্স, এক্স এর মধ্যে আহ, আমি আমার নামের প্রথম অংশটা লিখি, লিখলাম। স্ট্রিং অ্যাড করা দেখাইছি, ঠিক আছে, ওকে, সমস্যা নেই, তাহলে আবার দেখেন। তারপর পরবর্তীতে ওয়াই দিলাম। ওকে, তারপর ধরেন আমি জেড লিখলাম, জেড ইকুয়াল এক্স ওয়াই। কন্ট্রোল এস, আচ্ছা প্রিন্ট করে নিই, জেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো একসাথে দেখাচ্ছে। এটা হচ্ছে আসলে স্ট্রিং কনক্যাটেনেট করা বলে, বা অ্যাড করা বলে। এবার আপনি এখানটায় কিন্তু আমি দুটো ভেরিয়েবলের মাধ্যমে করেছি কাজটা।
হ্যাঁ, প্রিন্ট এক্স প্লাস ওয়াই তা দিলেও হবে। তো আপনি চাইলে কিন্তু সরাসরি এখানে ভেরিয়েবল ইউজ না করেও আপনি দুটো স্ট্রিংকে যোগ চিহ্ন দিয়ে অ্যাড করে নিতে পারেন। তো কিন্তু আপনি যখন এই ওয়াইটা আর স্ট্রিং ব্যবহার না করে কোনো নাম্বার ব্যবহার করবেন, সেক্ষেত্রে কি এটা কাজ করবে? আমরা একটু দেখি কাজ করে কিনা। সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ হচ্ছে একটা আইএনটি টাইপ আর একটা স্ট্রিং টাইপ। তো একটা আইএনটি টাইপ আর একটা স্ট্রিং টাইপ কিন্তু প্লাস দিয়ে চিহ্ন দিয়ে কাজ করা যাবে না। সো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। ফার্দার যে কোনো ধরনের এরর, এই ধরনের এরর আসলে সেগুলো কিন্তু ট্যাকেল দিতে হবে। এভাবে করে বুঝতে হবে, এরর দেখে বুঝতে হবে যে আমার এখানটা কি কি এরর হয়েছে। তো স্ট্রিং এবং নাম্বার কখনো যোগ বিয়োগ করা যায় না, যোগ করা যায় না আর কি। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেন। সেই ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমি কিন্তু যোগ করতে না পারলেও গুণ কিন্তু করতে পারবো। তা আবার এটা আবার কেমন কথা যে স্ট্রিং এর সাথে নাম্বারের গুণ করা? এটা খুবই আচ্ছা। আমাদের ডিবাগিং শিখাবো কিনা এটা আসলে আপনারা এখন যে কোর্সটা করতেছেন এটা হচ্ছে বেসিক পাইথন। বেসিক পাইথনে ডিবাগিংটা খুব একটা মানে এই যে এরর দেখে বোঝাটা, এটাও কিন্তু ডিবাগিং এর একটা পার্ট। এটাও ডিবাগিং এর একটা পার্টস যে আপনি এরর দেখে বুঝতে পারছেন আপনি কি কি এরর হচ্ছে। কথা বুঝছেন? হ্যাঁ, জ্যাঙ্গোতে ডিবাগিংটা থাকবে। সো এইখানটায় যে ডিবাগিং ওইভাবে করে থাকছে না, বাট এই যে এররটা অ্যানালাইসিস করা, এই এরর অ্যানালাইসিস করাটাও এক ধরনের ডিবাগিং এর পার্ট। আবার আপনি যে ট্রাই মানে এক্সেপশন হ্যান্ডেলিং, ওই ক্লাসটা নেওয়া হবে আপনাদের বেসিক পাইথনে। এক্সেপশন হ্যান্ডলিং ক্লাসটা থাকছে। সো ওটাও কিন্তু ডিবাগিং এর একটা পার্ট। এখন যদি আমি সেটা গুণ করতে যাই স্ট্রিং এবং নাম্বারে, সেটা কেমন হবে খেয়াল করুন। কন্ট্রোল আস দিয়ে সেভ করলাম। স্ট্রিং এবং নাম্বার যদি গুণ করি, এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সে আমাকে কত দিয়ে গুণ করলাম ঠিক ততবার করে স্ট্রিংটাকে লিখে দেখাবে। কিন্তু স্ট্রিং দিয়ে যদি আপনি স্ট্রিংকে গুণ করতে চান, সেটা কি পসিবল? এটা কিন্তু পসিবল না, সেটা একটা এরর দিবে। এই যে একটা এরর চলে আসছে, কারণ কি? মাল্টিপ্লাই করা কিন্তু যায় না, ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নট আইএনটি। ঠিক আছে, একটা সিকোয়েন্সকে আপনি কখনো আইএনটি দিয়ে গুণ করতে পারবেন না, আইএনটি ছাড়া অন্য কিছু দিয়ে গুণ করতে পারবেন না। যেমন এটা একটা স্ট্রিং, স্ট্রিং দিয়ে কি আপনি গুণ করতে পারবেন আর একটা স্ট্রিংকে, একটা সিকোয়েন্সকে? পারবেন না। সো এটা একটা এরর দিচ্ছে। তো ব্যাপারটা এমন আর কি। তাহলে এই দুটো অপারেশন দেখে ফেললেন। একটা হচ্ছে স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করা যাবে, আবার স্ট্রিং এ কিন্তু স্ট্রিং দিয়ে গুণ করা যাবে না। তো এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে রিপিটেশন। ব্যাপারটা হচ্ছে রিপিটেশন, আপনি একটা স্ট্রিংকে কতবার রিপিট করতে চাচ্ছেন সেটা ঠিক গুণ চিহ্ন দিয়ে দিয়ে দিতে পারবেন। তারপর আসছে স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং ব্যাপারটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। ফ্লোট দিয়ে হবে না, আইএনটি লাগবে। আইএনটি লাগবে, ফ্লোট দিয়ে হবে না। এখন স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিং ব্যাপারটা কেমন? স্ট্রিং স্লাইসিং ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা স্ট্রিং আছে এক্স, মনে করেন আমি এখানটা লিখলাম a quick brown fox jumps over the lazy dog। তো এই কথাটা যখন লিখলাম, এখন আমার মনে হচ্ছে যে এটা আমি স্লাইস করব। ঠিক আছে, তো স্ট্রিং কে কিভাবে স্লাইস করতে হয়? স্ট্রিং কে স্লাইস করতে হয়, এই যে একটা ভেরিয়েবল নিলাম এক্স, ঠিক এক্স কে আমি প্রিন্ট, আমি চাচ্ছি ডি কথাটা নিয়ে আসবো এখান থেকে। তো এখান থেকে ডি কথাটা নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে? জাস্ট এক্স, এটা থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। স্কয়ার ব্র্যাকেটও বলে এটাকে। আমার ইন্ডেক্সিংটা শুরু হবে কত থেকে? জিরো থেকে। সো আমি জিরো দিলাম, তারপর
0 পর এখানটায় কত, এটা এটা পজিশন কত 2, ঠিক না? তো আমাকে দিতে হবে 3। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে, বি লেখাটা কিন্তু চলে আসছে। ব্যাপারটা বুঝছেন সবাই? বুঝেননি? আচ্ছা, আব্দুল হামিদ বুঝেননি। এটা হচ্ছে স্ট্রিং স্লাইসিং। স্ট্রিং স্লাইসিংটা আপনি কিভাবে করবেন, এইখানটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, আর শেষটা হচ্ছে আপনি কত পর্যন্ত নিতে যাচ্ছেন। 3 কিসের জন্য, এখানটায় আমি নিতে চাচ্ছি THE। তো এখানটা এটা 0, এটা 1, এটা 2, আর 3টা হচ্ছে ঠিক তার পরেরটা। এখন বুঝছেন, পজিশন ইন্ডেক্সিং 3টা হচ্ছে তার পরেরটা, কিন্তু শেষের দিকটার যে অংশটা সেটা কিন্তু নেয় না। অর্থাৎ আমি যদি এখানটায় 2 দেই তাহলে একটু দেখেন ঝামেলা হয়ে যাবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে নিচ্ছি। এখন কিন্তু টিএইচটা আসছে, অর্থাৎ সে কি করে, এখানটা যদি আপনি 2 দেন, সে 2 ইন্ডেক্সিং যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিবে, অর্থাৎ তার আগেরটা নিবে। সো আপনাকে যদি ইটাও নিতে হয় তাহলে এখানটা কিন্তু 3 দিতে হবে। স্পেস কি ইন্ডেক্সিং এ কাউন্ট হবে? অবশ্যই হবে, স্পেসটাও একটা ক্যারেক্টার। তো ওকে, তাহলে এখন বি চলে আসছে। এবার খেয়াল করুন কতভাবে স্লাইসিং করা যায়। আপনি চাইলে কিন্তু একটা সিঙ্গেল আইটেমকে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি স্লাইসিং করতে পারবেন। যেমন আমি এখানটা লিখলাম প্রিন্ট, আমার এইখানটায় থার্ড পজিশনে যেটা আছে সেটাকে আমি নিয়ে আসবো। তো থার্ড পজিশনে যে আছে সে কে, থার্ড পজিশনে কি আছে দেখেন তো। কিছু আসছে? কিছু আসেনি, থার্ড পজিশনে ই না, থার্ড পজিশনে স্পেসটা আছে। সো স্পেসটাকে কিন্তু সেই জায়গায় প্রিন্ট করে দিছে, যার কারণে এখানটায় মাঝখানে এই যে খেয়াল করুন, এইখানটায় গ্যাপ কিন্তু একটা, এখানটায় গ্যাপ একটা না, এখানটায় গ্যাপ দুইটা। সো দুইটা গ্যাপ কোত্থেকে আসছে, দুইটা গ্যাপ আসছে এই যে স্পেসটা, সেই স্পেসটাকে এই লাইনে প্রিন্ট করছে, পরবর্তী লাইনে আরেকটা গ্যাপ অটোমেটিক তৈরি হয়েছে। ব্যাপারটা বুঝছেন সবাই? এই যে 3 নম্বর পজিশনে কিন্তু স্পেসটা আছে, সেই স্পেসটাকেও সে কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে নিচ্ছে। তো এখন আপনি যদি স্পেসটাকে ক্যারেক্টার হিসেবে নিতে না চান, আপনি কিউটাকে প্রিন্ট করতে চাইলে কিউ এর ইন্ডেক্সিং কত 4, সো আপনি এখানটা 4 দিতে পারেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এখন কিন্তু কিউটা চলে আসছে। এবার আসুন প্রিন্ট এক্স, আপনি চাচ্ছেন ইন্ডেক্সিং 4 থেকে শুরু করে যা আছে পরে সব নিয়ে নেবেন। সেটা আপনি কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র 4 দিবেন, তারপর কোলন দিবেন। কোলন দিয়ে এই পাশে আপনি কিছু দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, ফাঁকা রাখবো, রাইট, ফাঁকা রাখতে পারেন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। আচ্ছা, এখানটা একটা এরর দেখাচ্ছে, কোথায়, লাইন নাম্বার 70। আচ্ছা, আমি ব্র্যাকেটটা দিতে ভুলে গেছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, তো এখন বুঝছেন ব্যাপারটা? এভাবে কিন্তু আপনি কাজটা করে যেতে পারেন। তারপর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে মনে করেন আপনি শুরু করতে যাচ্ছেন, আহ, মানে প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 0 দিলেও পারেন, না দিলেও পারেন। তারপর এইখানটায় যদি আপনি -1 ব্যবহার করেন তাহলে কি হবে, -1 ব্যবহার করা মানে হচ্ছে সর্বশেষ ক্যারেক্টারটা অর্থাৎ জি। তো সে কিন্তু এবার জিটাকে বাদ দিয়ে প্রিন্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার কিন্তু সে জিটাকে বাদ দিয়ে প্রিন্ট করছে। ব্যাপারটা বুঝছেন সবাই? না বুঝলে কিন্তু কোশ্চেন করতে হবে বা জানাতে হবে। বুঝেন নাই? আচ্ছা, কি বুঝেন নাই আমাকে একটু জানান। লাস্টটা এই যে -1, আমরা কি জানি একটু আগে এখান থেকে আমরা কি দেখলাম, যে আমরা যেটা ইন্ডেক্সিং দিয়ে দিই
সেই ইন্ডেক্সিংটা কিন্তু প্রিন্ট করে না, তার আগেরটা পর্যন্ত নেয়। যে পর্যন্ত ইন্ডেক্সিং দেয় সেই পর্যন্ত নেয় না, তার আগেরটা নেয়। সো এখানটায় যেহেতু আমি 3 দিয়েছি, তাহলে সে 3টা নিবে না। মাইনাস ইন্ডেক্সিংটা কি আসলে? মাইনাস ইন্ডেক্সিং এই দিক থেকে যখন আপনি ইন্ডেক্সিং হিসেব করবেন, সেই ইন্ডেক্সিংটা হয় এখান থেকে, 0 থেকে। আর এদিক থেকে যখন ইন্ডেক্সিংটা শুরু হয়, সেইখানটায় ইন্ডেক্সিংটা শুরু হয় -1 থেকে। তো এটা হচ্ছে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। তো আপনি এভাবে করে ইন্ডেক্সিং করতে পারেন, যেমন প্রিন্ট এক্স মাইনাস কত পর্যন্ত? -1 পর্যন্ত। তো একটু আমাকে জানান তো, এটা রেজাল্টের আউটপুটটা কি আসবে? কেউ কি অনুমান করতে পারতেছেন এটা আউটপুটটা কি আসবে? ডিওজি। আর কেউ? রাইট, এক্স্যাক্টলি ডিওটা আসবে, জিটা আসবে না। এরর আসবে না আব্দুল হামিদ, এরর আসবে না। সাপায়েত, আপনি বলছেন ওজি, ওজি আসবে না, ডিওটা আসবে, রাইট। ডিও, কেন ডিও আসবে? এই যে এটার পজিশন হচ্ছে -3, -3 মানে হচ্ছে ডি। আর এই যে -1 সেটা হচ্ছে জি। কিন্তু -1 তো নিবে না, ঠিক ঠিক তার আগেরটা পর্যন্ত নিবে। তো এখানটায় কত আছে? ও আছে। সো আমি এটাকে রান করছি এখন। আচ্ছা, আমি সেভ করতে ভুলে গেছি। কি আসছে? ডিও। এখন বুঝছেন সবাই? ওকে, থ্যাংক ইউ আব্দুল হামিদ খান। আচ্ছা, আব্দুল হামিদ খান না, এমডি আব্দুল হামিদ। তারপর ওকে। তো এটা হচ্ছে আসলে লিস্ট স্লাইসিং। এটা নিয়ে আসলে আর বেশি কথা বললে আমরা আগাতে পারবো না, এটা আপনারা এক্সপেরিমেন্ট করবেন। বাকিগুলো বাকিগুলো হচ্ছে আপনাদের কাজ, এক্সপেরিমেন্ট করাটা। কারণ মেম্বার অপারেটর অনেকগুলো আছে, অনেক কাজ আছে, যেগুলো আসলে আহ, না বললে আজকের দিনের মধ্যে ক্লাসটা শেষ করাও পসিবল হবে না। এসটিআর, তো এসটিআর হচ্ছে এইখানটায় পাইথন প্রোগ্রামিং একটা লিখলাম। মেম্বারশিপ অপারেটরটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে কোনো একটা ক্যারেক্টার, তারপর কোনো একটা ওয়ার্ড আমার যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর মধ্যে বিদ্যমান কিনা সেটা চেক করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। তো এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। খেয়াল করুন, এখানটায় এসটিআর আসলে দেওয়া যাবে না। এসটিআর দিলেই প্রবলেম হবে। প্রবলেম হবে বলতে এটা আসলে দেওয়াটা ঠিক না, কারণ এটা হচ্ছে একটা লাইব্রেরি ওয়ার্ড। সো এসটিআর শিফট আন্ডারস্কোর 1 দিয়ে দিলাম। এখানটায়ও 1 দিলাম, 1 দিলাম। এটা আসলে একটা বুলিয়ান রেজাল্ট দিবে, ভেরি সিম্পল। যে যেটা আমার এই পাইথন প্রোগ্রামিং এই লেখার মধ্যে আছে কিনা সেটা এটা চেক করবে ইন দিয়ে। আর মানে হচ্ছে এটা হচ্ছে কি ধরনের ট্রু ফলস রেজাল্ট করবে। যেমন আমি বললাম যে যেটা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে আছে, কথাটা সত্য না মিথ্যা, তখন আপনি কি বলবেন? জেড পাইথন প্রোগ্রামিং এর মধ্যে আছে, কথাটা সত্য না মিথ্যা, কি বলবেন? মিথ্যা, এক্স্যাক্টলি। সো আবার যদি বলি জেডটা পাইথন প্রোগ্রামিং এর মধ্যে নাই, তাহলে আপনি তখন কি বলবেন? সো ব্যাপারটা এটাই, আর কিছুই না। এটা নিয়ে বেশি কথা বললে সময় নষ্ট ছাড়া, সময় নষ্ট নষ্ট হওয়া ছাড়া কিছুই হবে না। সো ব্যাপারটা আপনারা এমনিতেই বুঝেন। শুধুমাত্র আমি রান করে আউটপুটটা দেখাচ্ছি। ট্রু, ফলস, ঠিক আছে। তো এই আর কি ব্যাপারটা। তবে এইখানটায় আপনি চাইলে কিন্তু শুধুমাত্র একটা ক্যারেক্টার না, আপনি চাইলে কিন্তু একটা ওয়ার্ডও দিতে পারেন। ইভেন
আপনি একটা ওয়ার্ডের সিম্পল পার্টও দিতে পারেন। এখন কি রেজাল্ট দিবে বলেন তো আমাকে? এখন কিন্তু আর ফলস রেজাল্ট দিবে না, এখন ট্রুই রেজাল্ট দিবে। এক্স্যাক্টলি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এবার কিন্তু আমাকে ট্রু রেজাল্ট দিচ্ছে। আবার খেয়াল করুন, আমি যদি এই ওটা বাদ দেই, তাহলে কিন্তু এন এইচ, এইচ এন এটা কিন্তু এখানটায় আছে, আছে না? এইচ এন আছে, কিন্তু আমাকে কি রেজাল্ট দিবে, ট্রু আর ফলস? বলেন তো। ট্রু হবে না, এক্স্যাক্টলি। এটা কিন্তু ফলস হবে। কেন ফলস হবে? কারণ হচ্ছে এখানটা কিন্তু সিকোয়েন্সটা ঠিক নেই। আমি একটা স্ট্রিং লিখে ফেলেছি পুরোটা, যেহেতু কোটেশনের মধ্যে দিলাম একটা স্ট্রিং লিখছি, কিন্তু সেই স্ট্রিং গুলোর সিকোয়েন্স গুলোও ঠিক থাকতে হবে। সিকোয়েন্স এবং মাঝখানে যেটা নাই সেটা সহ থাকতে হবে। ঠিক আছে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার কিন্তু আমাকে ফলস রেজাল্ট। ওকে। তো এটা নিয়ে আসলে আর বেশি কথা বললে শুধু সময় নষ্টটাই হবে, আমি যতটুকু মনে করি। এবার আসেন স্ট্রিং ফরম্যাটিং, ইম্পর্টেন্ট। আচ্ছা, স্ট্রিং ফরম্যাটিং এর আগে স্ট্রিং মেথড আছে অনেকগুলো। আচ্ছা, স্ট্রিং মেথড নিয়ে আমরা পরে ডিসকাস করবো, আগে স্ট্রিং ফরম্যাটিং গুলো শেষ করি। আসেন স্ট্রিং ফরম্যাটিং এর ব্যাপারটা একটু খেয়াল করুন। স্ট্রিং ফরম্যাটিং আপনারা কিন্তু অলরেডি দেখে ফেলেছেন, দেখছেন না? এক ধরনের স্ট্রিং ফরম্যাটিং আমি ব্যবহার করে আসছি। সো এটা আপনাদের মেবি মনে থাকার কথা। হ্যাঁ। তো ওইভাবে স্ট্রিং ফরম্যাটিং করা ছাড়াও এখানটা আরো বেশ কয়েকটা ওয়ে আছে। এই ওয়েতেও আপনি স্ট্রিং ফরম্যাটিং করতে পারেন। স্ট্রিং ফরম্যাটিং নিয়ে একটু কথা বলি। আপনারা কি ঠিকভাবে দেখতে পাচ্ছেন? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, প্রথমে আমি একটু কোডটা রান করি, তারপর আপনাদেরকে এক্সপ্লেন করবো ব্যাপারটা। খেয়াল করুন, পাইথন ইজ ভেরি ইউজফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন ইজ ভেরি নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন ইজ ভেরি নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। খেয়াল করুন আমি এখানটায় কি কিভাবে লিখলাম জিনিসটা, একটু ভালোভাবে খেয়াল করুন। ওকে। তো এবার আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা। প্রথমবার আমার এইখানটায় আহ, কয়টা আর্গুমেন্ট আমি পাস করলাম ফরম্যাট ফাংশনের মাধ্যমে, বলেন? একটা। পরের বার কয়টা পাস করছি? দুইটা। তার পরের বারও দুইটা। একটু খেয়াল করুন, এখানটায় যে প্রথম আর্গুমেন্ট তার ইন্ডেক্সিং কত? 0। আর দ্বিতীয় আর্গুমেন্ট তার ইন্ডেক্সিং 1। তো এই যে এইখানটায় আমার যদি আমি কোনো ইন্ডেক্সিং না দেই, দুটো সেকেন্ড ব্র্যাকেট আছে, সেই সেকেন্ড ব্র্যাকেটের করাসপন্ডেন্সে প্রথমটা প্রথমটার জন্য এবং দ্বিতীয়টার জন্য বসে যাবে। কিন্তু এখানটা আমি চাইলাম যে এই পাইথনটা যাবে প্রথমে। তো পাইথনের এখানে ইন্ডেক্সিংটা কত? 1। সো আমি এখানটা কিন্তু লিখে দিব 1। তারপর নাইসের ইন্ডেক্সিংটা কত? 0। সো এখানটা আমি 0 লিখে দিব। এভাবে করে কিন্তু আমি আগে পরে ব্যবহার করতে পারি। তারপর আরো অনেকভাবে এটা ব্যবহার করা যায়। যেমন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট, এখানটায় দিলাম এক্স, এক্স ইকুয়াল হয় ইকুয়াল, আর এখানটায় দিয়ে দিলাম ওয়াই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। তো এভাবে কিন্তু আপনি সেটা করতে পারেন। এবার আপনি আগে থেকে তো যেটা দেখিয়ে আসছি সেটা হচ্ছে আপনি কিভাবে শুধুমাত্র অ্যাপ ফরম্যাট স্ট্রিং এর জন্য শুধুমাত্র অ্যাপ কিভাবে ইউজ করবেন।
তো সেটা হচ্ছে আসলে নিউ মানে একদম নতুন একটা ওয়ে। সিম্পল, ভেরি সিম্পল। আপনি জাস্ট এখান থেকে এটা বাদ দিয়ে দেন। আমার কি কি লাগবে? এক্স ওয়াই। এবার আপনি এখানটায় কি করবেন, জাস্ট একটা অ্যাপ লিখে দেবেন ফরম্যাটেড স্ট্রিং এর জন্য। তো ব্যাপারটা বুঝছেন সবাই? আমার কিন্তু একই আউটপুট আসবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এভাবে কিন্তু কাজটা করতে পারবেন। সো ফরম্যাটেড স্ট্রিংটা কিন্তু আপনি অনেকভাবে ব্যবহার করতে পারেন। এই হলো ফরম্যাটেড স্ট্রিং। কারো কোনো কনফিউশন আছে ফরম্যাটেড স্ট্রিং নিয়ে? আর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, আমি বলবো যে আপনি ভিডিওটা একবার রিপিট করে নিলেই হয়ে যাবে, সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা নিয়ে সময় নষ্ট করা। পার্সেন্টেজ ডি ইউজ করা যায়। হ্যাঁ, পার্সেন্টেজ ডি ইউজ করা যায়, কিন্তু পার্সেন্টেজ ডি হচ্ছে ডিজিটের জন্য। এখানটায় যদি আপনি ব্যবহার করতে চান, এখানটায় আপনাকে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, আমি পার্সেন্টেজ দিয়ে একটু করে দেখাই আপনাদের। ওকে, যেহেতু এটা কনফিউশন চলে আসছে, সো চেষ্টা করি। স্ট্রিং এর জন্য কিন্তু পার্সেন্টেজ ডি না, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস এসটা ইউজ করতে হবে। এখানটায় সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তো কেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে? পার্সেন্টেজটা মেবি এখানটা হবে না। এটা করা যায়। সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স, কিন্তু এটা পাইথনেও করা যায়। এটা সিস্টেম আছে। এটা আপনারা একটু নেটে ঘাটাঘাটি করবেন। এটা
আই থিঙ্ক খুঁজলে পেয়ে যাবেন। তো এটা নিয়ে আসলে সময় নষ্ট করার মতো মানে খুব একটা প্রয়োজন পড়ে না এটার, ওই কারণে এটা নিয়ে আমি খুব একটা বেশি মানে নিজে থেকেই খুব একটা বেশি ইউজও করি না, যার কারণে এটা আসলে মাথায় নেই যেটা কিভাবে কাজ করবো। তো নেটে একটু সার্চ দিলে কিন্তু পেয়ে যাবে। তারপর মানে এমনিতেই ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু অল্টারনেট অনেকগুলো ওয়ে থাকার কারণে এটা কিন্তু করা যায়। স্ট্রিং মেথড, এবার আমরা স্ট্রিং এর একটু মেথড গুলো দেখি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ক্লাসে যথেষ্ট পরিমাণ সময় নষ্ট করে ফেলেছি। সময় নষ্ট না আসলে, উম, আবার একদিক থেকে বলতে গেলে সময় নষ্ট। ক্যাপিটালাইজ, তো ক্যাপিটালাইজ একটু খেয়াল করুন, প্রথমে আছে ক্যাপিটালাইজ সেন্টার, কাউন্ট, তারপর এখানটায় কি আছে, এন্ডস উইথ, ফাইন্ড, ইন্ডেক্স, আচ্ছা, ল্যান, তারপরে ওকে, এখানটা অনেক 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 ফাংশন আছে, যে ফাংশনগুলো মানে সবগুলো দেখানো আসলে কতটুকু পসিবল হবে আমি আসলে জানি না এখনো। আচ্ছা, আমার আগে কিছু কোড করা আছে আগের ক্লাসে, সেই কোডগুলো আমি নিয়ে আসছি, তাহলে একটু তাড়াতাড়ি দেখাতে পারবো। ওকে, তো আমাদের প্রথম ফাংশনটা হচ্ছে ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ আসলে কি কাজ করে? তো ক্যাপিটালাইজ আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, আপনার একটা ধরেন অনেক স্ট্রিং আছে, একটা স্ট্রিং এর প্রথম যে ক্যারেক্টার, এই যে কয়টা লাইন আছে এখানটায়, এই লাইনগুলোর প্রথম যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে বড় করাটাই হচ্ছে ক্যাপিটালাইজেশনের কাজ। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটালাইজ করা। সো একটু রান করে দেখি। আরেকটা কোড আছে, এটা অফ করে দিই আগে, এটা আউটপুট যাতে না আসে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রান করছি। আবার এরর দেখাচ্ছে কোথায়, ক্যাপিটালাইজ ইজ নট ডিফাইন্ড। আচ্ছা সরি, এখানটা। তো ব্যাপারটা বুঝছেন সবাই, এই যে এখানটায় পাইথনটা ছিল, এই পাইথনের পিটা ছিল স্মল লেটার, সেটা হয়ে গেছে ক্যাপিটাল লেটার। খেয়াল করুন, আপনারা কি বুঝছেন ক্যাপিটালাইজের কাজটা কি? ওকে, আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আমি স্কিপ করে গেছি, যেটা আজকে আসলে বলার উপযুক্ত সময় মনে করি আমি। সেটা হচ্ছে ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্য। আপনারা এতদিন ধরে ফাংশন কল করা দেখেছেন, যে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন কল করি। এই যে প্রিন্ট, সেটা কিন্তু একটা ফাংশন। আর ক্যাপিটালাইজ, এটা কিন্তু একটা ফাংশন না, এটা হচ্ছে একটা মেথড। মেথড এবং ফাংশনের মধ্যে পার্থক্য বলতে পারেন, যে মেথড এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি, বা আমরা কিভাবে বুঝবো এটা মেথড এটা ফাংশন। মেথড এবং ফাংশন আসলে পার্থক্য করতে গেলে খুব একটা পার্থক্য নাই বললেই চলে। মেথডটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা টার্ম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ক্লাসের মধ্যে যখন কোনো ফাংশন ডিফাইন করা হয়, সেটাকে মেথড বলে। তো এই মেথড এবং ফাংশনের মধ্যে আপাতত একটা পার্থক্য আপনাদেরকে আমি মানে দেখিয়ে দিতে পারবো। সেই পার্থক্যটা হচ্ছে, এই যে ফাংশনের মধ্যে কিন্তু আমরা প্যারামিটার পাস করছি, খেয়াল করছেন? ফাংশনের ভিতরে আমরা প্যারামিটার পাস করছি।
কিন্তু এই যে ক্যাপিটালাইজ, এটার ভিতরে প্যারামিটার পাস করিনি, কিন্তু একটা প্যারামিটার কিন্তু আমরা পাস করছি ভিতরে না দিয়েও, বাইরে থেকে ডট দিয়ে অ্যাক্সেস করে, সেটা হচ্ছে এক্স। এই যে ডট দিয়ে একটা প্যারামিটার পাস করার সিস্টেমটা, এটাই হচ্ছে আসলে মেথডের জন্য করা হয়, ক্লাস সরি ফাংশনের জন্য এটা করা হয় না। ক্যাপিটালাইজ ফুল, আচ্ছা ফুল এটা আমরা একটু পরে দেখাচ্ছি, আপনি ক্লাসটা কন্টিনিউ করুন। সো এই যে প্রথম মানে ক্যাপিটালাইজ একটা ফাংশন, সরি মেথড, যে মেথডটা দিয়ে আপনি একটা স্ট্রিং এর জন্য এটা অ্যাপ্লাই করা হয়েছে, এক্স একটা স্ট্রিং, সেই স্ট্রিং এর জন্য আমরা ক্যাপিটালাইজ মেথডটা অ্যাপ্লাই করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রথম যে ক্যারেক্টারটা সেটা ক্যাপিটালাইজড হয়ে গিয়েছে। এরপর আসেন সেন্টারের কাছে কি। আচ্ছা, ফাংশন এবং মেথডের মধ্যে পার্থক্যটা বুঝছেন সবাই? ওকে। এই যে যেমন প্রিন্টের আগে কিন্তু এরকম ডট দিয়ে কোনো কিছু লিখিনি, কিন্তু এই যে এক্স এর জন্য এটা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা ডট দিয়ে ক্যাপিটালাইজ লিখলাম। সো এটা হচ্ছে এটা মেথড আর এটা হচ্ছে এটা ফাংশন। ফাংশন আর মেথড কিন্তু আসলে একই জিনিস, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বিশেষ টার্ম হচ্ছে মেথড। এই সেন্টারের কাজটা কি খেয়াল করুন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন এইখানটায় এই সেন্টারের কাজটা হচ্ছে যে আমি সেন্টার দিয়ে এই লেখাটাকে সেন্টারে নিতে যাচ্ছি, ওয়াই ডট সেন্টার। এটা হচ্ছে একটা মেথড। এই মেথডটা কার উপর অ্যাপ্লাই হচ্ছে, এই যে ওয়াইটা হচ্ছে একটা স্ট্রিং অবজেক্ট আর এটাকে বলা হয় স্ট্রিং এর মেথড। তো স্ট্রিং অবজেক্টের উপর এটা কিন্তু অ্যাপ্লাই করা হচ্ছে। সো মেথড অ্যাপ্লাই করতে গেলে আপনার একটা অবজেক্ট লাগবে। যেমন এখানটায় প্রথমে আমি অবজেক্টটা ক্রিয়েট করে নিয়েছি, একটা স্ট্রিং অবজেক্ট। সেই স্ট্রিং অবজেক্টের উপর আপনি মেথডটা অ্যাপ্লাই করছেন, কিন্তু ফাংশনের জন্য আপনি কোনো অবজেক্ট লাগছে না। সো ফাংশনের জন্য আপনি কি করছেন, শুধু এই প্যারামিটারটা পাস করছেন। কিন্তু এই যে মেথডের জন্য আপনি অবজেক্টও নিচ্ছেন, আবার এদিকে কিন্তু প্যারামিটারও দিচ্ছেন। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এখানটা এগুলো হচ্ছে প্যারামিটার, 20 এবং ইকুয়াল, এই দুটো হচ্ছে প্যারামিটার কার জন্য, এই সেন্টারের জন্য। তো 20টা ক্যারেক্টার এখানটা প্রিন্ট করছে, আপনি গুনে দেখেন এখানটা 20 ক্যারেক্টার আছে, এবং 20 ক্যারেক্টারের মাঝ বরাবর অবস্থান করছে কে, হ্যালো। কথাটা বুঝছেন? ওকে। আর এখানটায় ওয়াই সেন্টার 20, এই 20 এখানটা আমি কিন্তু বলে দিয়েছি যে ইকুয়াল দিয়ে বাকি ঘরগুলো পূরণ করুন। যেমন এখানটা কত আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যারেক্টার। তো পাঁচটা ক্যারেক্টার আমার দরকার কত, 20 ক্যারেক্টার, সে বাকি 15টা ক্যারেক্টার ইকুয়াল সাইন দিয়ে ফিল আপ করে নেবে। আর এইখানটায় যেহেতু আমি কোনো কিছু বলিনি, সে কিন্তু স্পেস দিয়ে বাকিগুলো ফিল আপ করে নিয়েছে। এখানটায় স্পেস সমান চিহ্নের মানে সমান সংখ্যক স্পেস থাকবে, এখানটায়ও ঠিক একই অবস্থা। ওকে, তো সেন্টার এই মেথডটা আসলে এভাবে করে ইউজ করা হয়। তারপর আসেন কাউন্ট। এই কাউন্ট মেথডটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে, যেমন আমি এখানটা লিখলাম পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড। হুম। তো এখানটায় আমার কতগুলো ও আছে, সে কিন্তু এটা কাউন্ট করে আমাকে দিতে পারবে। অর্থাৎ কোন একটা স্ট্রিং এর মধ্যে কতটা ওয়ার্ড আছে, কতটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, সেইগুলাকে বের করার জন্য এইটা ব্যবহার করা হয়। তো এইখানটায় প্রথমে আমার অবজেক্টটা দিতে হবে, তারপর ডট দিয়ে কাকে আমরা গুনবো সেই স্ট্রিংটাকে আমরা এখানটায় দিয়ে দিতে হবে। এবার আমি রান করছি। তো এইখানটায় চারটা ও আছে, একটা ও, দুইটা ও, তিনটা ও, চারটা ও। বুঝছেন ব্যাপারটা? তো এটাই হচ্ছে আসলে কাউন্টের কাজ। এরপর আসেন এন্ডস উইথ। এই এন্ডস উইথ কি কাজটা করে।
পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড, এই স্ট্রিংটা গুড দিয়ে শেষ হয়েছে কিনা আমরা সেটা চেক করার জন্য ইন্টস উইথটা ব্যবহার করি। যে আমি আপনাকে কোশ্চেন করলাম যে এই লাইনটা কি গুড দিয়ে শেষ হয়েছে, ঠিক এই ধরনের একটা কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় ইন্টস উইথ, যেটা কি আসলে এইটা দিয়ে শেষ হয়েছে। তো এই গুড ওয়ার্ডটা দিয়ে শেষ হয়েছে কিনা সেটা চেক করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। তো এখানটা আমাকে কি রেজাল্ট দিবে আপনি বলেন? বুলিয়ান রেজাল্ট দিবে, ট্রু অর ফলস, ভেরি সিম্পল। তো এইখানটায় আপনি যদি গুড ব্যবহার না করে আপনি কিন্তু শুধুমাত্র ডিও ব্যবহার করতে পারেন। তো এটা আসলে কি দেখাচ্ছে? আচ্ছা, ডিঅ্যাক্টিভেট ইউজ করা লাগবে না, আমি ভুলবশত এটা লিখে ফেলেছি। ওকে, তো ট্রু রেজাল্ট দিচ্ছে। এখন যদি আপনি শুধুমাত্র ডিও লিখেন এখানটায়, তাও কিন্তু আপনাকে ট্রুই দেখাবে। তাও কিন্তু ট্রু দেখাচ্ছে। সো ইটস ভেরি সিম্পল। তারপর ফাইন্ড মেথডটা একটু খেয়াল করুন। ফাইন্ড মেথডটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে ইন্ডেক্সিং বের করে, এটা কততম ইন্ডেক্সিং আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এক্স ইজ নট ইন, আচ্ছা এখানটায় আমার এক্সট্রা আগে কমেন্ট থেকে সরাই নিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই, এখানটা 4 কেন আসছে? বুঝলে আমাকে জানান কেন আসছে বলুন। মিস্টার সবুজ, মিস্টার সাবির আহমেদ, আপনারা আমাকে একটু জানান যে কেন আসছে 4টা। আচ্ছা, মিস্টার সবুজ বলছে 4টাই আছে, তাহলে কাউন্ট কি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সাকিব আল হাসান, ইউর রাইট। ফার্স্ট থেকে ফোন নাম্বার ইন্ডেক্সিং এ ওটা আছে, ওই কারণে এটা ও দেখাচ্ছে। এবার এখানটায় আরেকটা বাড়তি প্যারামিটার আর্গুমেন্ট আমরা পাস করতে পারি, সেটা কমা দিয়ে আমি যদি 5 দেই, কন্ট্রোল এস দিলাম, যদি 5 দিই তাহলে কি দেখাবে? 5 দেওয়ার পর 20 দেখাচ্ছে। কেন 20 দেখাচ্ছে বলতে পারবেন? কারণ হচ্ছে পরবর্তী ওটা পাওয়া গেছে 20 নাম্বার পজিশনে। সো আপনি কিন্তু রাইট, 5 এর পর থেকে শুরু হবে, সে কাউন্ট করা শুরু করবে 5 এর পর থেকে, সে 20 নাম্বার পজিশনে আরেকটা ও পাইছে, সে ওটা আমাদেরকে জানাই দিল। তারপর ইন্ডেক্সিং এর কাজও ঠিক অলমোস্ট সেম, যে সেও কিন্তু খুঁজে বের করবে কোন পজিশনে এনটা আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেও কিন্তু আমাদেরকে খুঁজে দিচ্ছে এনটা কোন পজিশনে আছে, যেমন এন 5th পজিশনে এনটা আছে। তারপর আসেন ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফাংশন নিয়ে, মেথড নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জয়েন। এতক্ষণ আমরা তো দেখলাম কিভাবে লিস্টকে স্লাইস করব, এই করব সেই করব, হ্যাঁ, অনেক কিছু দেখলাম। এখন আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে জয়েন ফাংশন, জয়েন মেথডটা। তো জয়েন মেথডটা আসলে যে কাজটা করে সেটা আপনি চাইলে এভাবেও করতে পারেন। যেমন একটা লিস্ট আছে, লিস্টের প্রত্যেকটা আইটেমকে কনক্যাটেনেশন করে আমরা যে মনে মনে আছে সবার, যারা প্লাস চিহ্ন দিয়ে লিস্টের সরি স্ট্রিং একটার সাথে একটা জোড়া লাগাইতে পারি, একটু আগেও কিন্তু আমরা দেখাইলাম ক্লাসের শুরুতে। তো এই কাজটা কিন্তু আমরা অন্যভাবে করতে পারি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রান করছি। তো পাইথন ইজ নাইস, এই যে লিস্ট আছে, লিস্টের প্রত্যেকটা আইটেম একটা একটা করে আইটেম অ্যাক্সেস করে কিন্তু এই কাজটা করা যায়। কিন্তু
এখন মনে করেন আমি চাচ্ছি যে আন্ডারস্কোর দিয়ে করবো কাজটা, তো এটা কিন্তু জয়েন দিয়ে করা যায়, একই কাজ। প্রত্যেকটা আইটেমকে আপনি জয়েন দিয়েও কাজটা করতে পারেন। ওকে, তো ব্যাপারটা বুঝছেন? এখানটায় আপনি যদি চান এটা উঠাই দিয়ে আপনি শুধুমাত্র স্পেস দেন, সেই স্পেস দিয়ে পাইথন ইজ ন্যাচারালি লিখে দিবে। এবার কিন্তু আগের মতো রেজাল্টটা দিচ্ছে। সো এই জয়েন ফাংশনটা যে এটা করে সেটা হচ্ছে আপনি জয়েনের মধ্যে একটা লিস্ট দিয়ে দিলে সেই লিস্টের প্রত্যেকটা আইটেমকে অ্যাক্সেস করবে এবং অ্যাক্সেস করে এইখানটায় আপনি যেটা দিয়ে দিবেন সেই অনুযায়ী সেটাকে জয়েন করে নিবে। আহ, আচ্ছা, আই এম সরি টু সে দ্যাট স্ট্রিং এবং ফাংশন নিয়ে আসলে আজকে আর ক্লাস নেওয়া, মানে ক্লাস শেষ করা পসিবল না আজকের ক্লাসে, স্ট্রিং এবং ইয়ে নিয়ে, এটা কি বলে, নাম্বার নিয়ে। সো এই ক্লাসটার আরেকটা পার্ট থাকবে, সেকেন্ড পার্ট, অর্থাৎ আগামী ক্লাসে আমাদেরকে এটা শেষ করতে হবে, বুঝছেন? মাঝখানে আমি আসলে, হ্যাঁ, নেক্সট ক্লাসে বাকিটা হবে। তো ক্লাসটা আরেকটু এগিয়ে নেওয়া যেত, সেটা হচ্ছে মাঝখানে আমি ওই যে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে গিয়েই বেশ কিছু সময় নষ্ট করে ফেলেছি। সেটা হচ্ছে কিভাবে পার্সেন্টেজ অ্যাসটা ব্যবহার করবেন, পার্সেন্টেজ ডিটা কিভাবে ব্যবহার করবেন, এটা করা পসিবল। এই যে আমি এখন নেটে সার্চ করে দেখাচ্ছি, এভাবে ইচ্ছা আপনি সার্চ দেন। হ্যাঁ, আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন। সো গুগল ভেরি স্মার্ট। এই যে স্ট্যাক ওভারফ্লোতে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। সো এটা আসলে অত বেশি ঝামেলার কিছু না। এই যে এটা ভেরি সিম্পল, প্রিন্ট দিয়ে আপনি এটা ইউজ করতেই পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দেখিয়ে দিই। হুম। আহ, আমি আমার ভুলটা বুঝছি। সেই ভুলটা হচ্ছে, আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এইখানটায়, কোথায় আছে এটা, এইখানটায় না, আমি এইখানটায় যে কমাটা ব্যবহার করেছি সেই কমাটা ব্যবহার করা যাবে না। তো এবার কাজ করব, দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, অ্যাপটা হবে না, রাইট। তো এইরকম আপনি যখন কোনো একটা জিনিস নিয়ে আটকাবেন বা আসলে প্রোগ্রামিং করতে গেলে নেট থাকাটা খুব বেশি উচিত বলবো। কারণ যে কোনো মুহূর্তে আপনার কোনো সিনটেক্স আপনার এটা মাথায় থাকবে না, এগুলো মাথায় রাখার জিনিস না। বাট আপনাকে ব্যাপারগুলো বুঝতে হবে, বুঝে অ্যাপ্লাই করতে হবে। প্রোগ্রামিং এর ব্যাপারটাই হচ্ছে এমন যে আপনি ব্যাপারটা বুঝছেন, এখন বুঝে অ্যাপ্লাই করেন। তো এগুলো আসলে মুখস্থ করার মতো জিনিস না, বা মুখস্থ রাখার মতো জিনিস না। এবং মুখস্থ যদি থেকে যায় সেটা তো ভালো, ব্যবহার করতে করতে আপনার মুখস্থ হয়ে যাবে, সেটা এক জিনিস। আর বাকিটা হচ্ছে প্র্যাকটিসিং এবং নেটটার সাথে থাকতে হবে আর কি। ওকে, তো এবার কিন্তু কাজ করছে। এই যে পাইথন ইজ ভেরি নাইস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবার কিন্তু হয়েছে। আচ্ছা, সাবিনা আহমেদ,
গুগল করা শিখেছি আপনার ক্লাসের থেকে, থ্যাংক ইউ। এই যে আপনি গুগল করা শিখেছেন, এটা কিন্তু এটাই সব থেকে বড় শিক্ষা। আমি আসলে পাইথন কি আমি 30 দিনে আপনাকে শিখিয়ে শেষ করতে পারবো? পসিবল সেটা? পসিবল না, কখনোই পসিবল না। বাট আমি চেষ্টা করবো আপনাকে সেই ওয়েটা শিখাতে, যে ওয়েতে শিখলে আপনি আপনার লার্নিংটা চালিয়ে যেতে পারবেন। কথা বুঝছেন? সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে কোন ওয়েতে শিখলে আপনি আপনার লার্নিংটা একটা নির্দিষ্ট সার্টেন সার্টেন টাইম পর আপনি কিন্তু আপনাকেই শিখাতে হবে, আপনাকে তখন আর কেউ শিখাবে না। ওকে, তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে স্ট্রিং এবং নাম্বার নিয়ে। ভালো থাকবেন।